জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যামা সুন্দর কানাইয়া লাল শ্যামা সুন্দর কানাইয়া লাল গিরিবর বেশ ধরিয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। কতদিন থাকবে? এক মুহূর্ত আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। ছি 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 ছি, এই নোংরা বস্তিতে মানুষ থাকে? নর্দমায় দুর্গন্ধে আমার বমি উঠে আসছে। আর কি করে যে তোমার দিদি থাকে বুঝি না বাপু। ইচ্ছা করে গিয়ে থাকে, দায় পড়ে থাকতে হচ্ছে। দায়? বাবা যখন দিদির বিয়ে দেন, জামাইবাবুর বাড়িতে দোল দুর্গোৎসব সব হতো, সাত হতে হতো কাঙালি ভজন হতো, 7 দিন মেলা বসতো, যাত্রা পুতুল নাচ থিয়েটার হতো। জামাইবাবুর বাবা মারা গেলেন, ভয়ে ভয়ে আলাদা হয়ে গেল, সংসারে ঢুকলো শনি। কিন্তু বৌদি, আর 5 জন ধনী ছেলেদের মতো জামাইবাবু ছিল চরম উচ্ছৃঙ্খল। রেস খেলে মদ খেয়ে যত সর্বস্ব খুইয়ে ফেললো 2 বছরের মধ্যে। তাই জমিদারের ছেলে আজ পথের ভিখারি। তবুও তো লোকটা শিক্ষা হলো না। কাল তোমার দিদি পয়লা কিনতে ওকে টাকা দিয়েছিলেন, সেই টাকায় মদ গিলে বাড়ি ফিরলো। আমার দিদির মতো আমার মেয়ে বলে ওর সঙ্গে ঘর করছে, অন্য কোনো মেয়ে হলে ওরকম স্বামীর মুখ দর্শন করতো না। কি করবে বলো? কোথায় বা যাবে? 4 বাচ্চা মেয়ে নিয়ে যাবেই বা কোথায়? মেয়েগুলোকে দেখলে মায়া হয়, ফুলের মতো দেখতে কি সুন্দর মেয়েগুলো। দিদির ছোট মেয়েটাকে যদি আমাকে দিত আমি নিয়ে নিতাম। কিন্তু বৌদি, আমার অদৃষ্টে ছেলে কত বড় বড় ডাক্তার দেখেছি, দেবতার থানে মাথা খুঁড়েছি, কিন্তু নিষ্ঠুর দেবতা আমার দিকে ফিরেও তাকালো না। এই যে কি দুর্বিষহ ব্যথা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ঠাকুরজি। হ্যাঁ, দাদা বলছিল ডাক্তার নাকি বলে দিয়েছে তোমার ছেলেপুলে কোনো দিনই হবে না। যাদের খেতে পড়তে দেওয়ার সামর্থ্য নেই, বিধাতা পুরুষ তাদের না চাইতেও ছেলেপুলে দিয়েছেন। আর আমি একটা বাচ্চার জন্য মাথা খুঁড়ে মরছি, অজস্র ধারায় বুকের রক্ত ঝরাচ্ছি, কিন্তু নিষ্ঠুর বিধাতা আমার দিকে ফিরেও তাকালো না। কি দুর্বিষহ ব্যথা। তুমি কাঁদছো বৌদি? কি বলবো ভাই ঠাকুরজি, লজ্জায় তোমার দাদা মুখ দেখাতে পারছি না। ও আমাকে যতই বলুক এই আমরা বেশ আছি, কিন্তু আমি তো জানি শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। যদি ছেলে না হয় একটা মেয়ে হতো। আমি একটা কথা বলবো বৌদি। কি কথা? তোমার নন্দাই বলছিল আমাদের তো অনেকগুলো বাচ্চা কাচ্চা, যদি আমাদের বোমকেশকে ওরা পোষে নিয়ে তো তাহলে দিয়েই দিতাম। আমরা তোমার পর নয় বৌদি, শুভেন্দুদার আপন পিসির মেয়ে আমি। তাই বলছিলাম 3টে ছেলে 3টে মেয়ে নিয়ে হেমসেম খাচ্ছি, আর আজ যদি তোমার নন্দার চাকরিটা থাকতো কোনো ভাবনাই ছিল না। তাই বলছিলাম আমাদের বোমকেশকে তুমি নাও। তুমি কিছু মনে করো না ঠাকুরজি, তুমি কিছু মনে করো ঠাকুরজি। তোমার ওই 8 বছরের বোমকেশ যেসব খিস্তি দেয় শুনলে কান লাল হয়ে উঠবে। আহা আহা, ছোট লোকে ছেলেদের সঙ্গে মেশে, যা শোনে তাই শেখে। আর
এই ছোট বয়সের বাচ্চারা এই যে খারাপ করেই থাকে, আর তোমার স্নেহ মমতা পেলে। না ভাই, ওরকম পাকা ছেলে আমার চাই না। আমি খুঁজছি একটা ছোট্ট বাচ্চা যে এখনো তার বাবা মাকে চিনতে শেখেনি, চিনবে শুধু আমাকেই মা বলে। তাহলে তুমি আমার 1 বছরের প্রাণ থেকে তুমি নাও। রংটা একটু কালো বটে, কিন্তু দেখতে খারাপ নয়। এখান থেকে গিয়ে আমি তোমার কোলে তুলে দেবো, তুমি ওকে লেখাপড়া শিখে মানুষ করো। কিন্তু ঠাকুরজি, তোমাকে কিচ্ছু করতে হবে না। কাগজে কলমে আমি লিখে দেবো পান্তি তোমাদেরই সন্তান। আমাদের ওর উপর কোনো দাবি নেই। এটা কিন্তু নিজের সন্তানকে কেউ দিতে চায় বৌদি? আমি দিতে চাইছি কেন? তুমি আমাদের নিজের লোক, একটা বাচ্চার জন্য হাপিদেশ করছো। তোমাদের কত অর্থ সম্পত্তি আছে, ভোগ করার তো কেউ নেই। কি রে দিদি, কিছু বলবি? আজ বিকালে তোরা চলে যাস ভাই, আর কোনোদিন আমার সঙ্গে দেখা করতে আসিস না। দিদি, এত লোকে মরে বিধাতা কেন যে আমার মরণ দেয় না আমি বুঝি না। দিন রাত কামনা করছি, হে ঠাকুর আমার মুক্তি দাও। আমি আর পাচ্ছি না অসহ্য জীবন যন্ত্রণা। কি হয়েছে দিদি? জামাই বাবু, সকালে তুই মাংস আনতে টাকা দিলি, হ্যাঁ সেই টাকা নিয়ে নাকি জুয়া খেলতে বসেছে। তুই বল ভাই, এমন কাজ কি কোনো মানুষে পারে? তোরা নিজেরা খরচ করে খাচ্ছিস, দিদির কাছে এসেছি একটু ভালো মন্দ করে খাওয়াবো, সে সামর্থ্য আমার নেই। কে বললে জামাই বাবু জুয়া খেলতে বসেছে? পাশের বাড়ি হাবুল এসে বললে, সেই কথা শুনে আমি বড় মেয়েকে পাঠালাম। নিয়ার গিয়ে দেখছে জুয়া খেলতে বসেছে। নিয়ার নাকি জিজ্ঞাসা করলে, বাবা মাংস কিনবে না? তার জবাব দিল, গিয়ে বল মাংস পাওয়া যায়নি। কেঁদে আর কি হবে দিদি, সবই তোর ভাগ্য। বলতে পারিস সুধা, কোন পাপে আমার এই জীবন যারা তো কোনো পাপ করিনি, কারণ মনে আমি ব্যথা দিইনি, তাহলে নিষ্ঠুর বিধাতা কেন আমার দগ্ধে মারছে? কি বলবো দিদি, তোমার মতো মেয়ে বলে অমন নিষ্কর্ম স্বামীর ঘর করছে। অন্য কোনো মেয়ে হলে সংসারের মুখে ঝেঁকা মেরে চলেই যেত। চুপ কর ঠাকুরজি। দেখো বৌদি, তুমি আমাকে যাই বলো, আমি যাকে বলবো তার মুখে সামনেই বলবো। চারটে মেয়ে যার কোন আটকেলে সেই পুরুষ মদ খায় জোয়া খেলে, যে লজ্জা গেলে নেই লোকটা, অমন পুরুষের গলায় দড়ি। ঠিক আছে, পেটে নেই ভাত, পরনে শতচিহ্ন কাপড়, কি মুখ রেখেছে লোকটা, অমন পুরুষের গলায় দড়ি। অমন স্বামী থাকাচ্ছে না থাকায় ঢের শান্তি, মরণ দশা। ঠাকুরজির কথায় তুই কিছু মনে করিস না দিদি, সবই তোর ভাগ্য। নইলে এমন দুর্গতি হবে কেন? বাবা তো তোর দেখে শুনে বড় ঘরেই বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দেবতায় দানব হয়ে গেল। আমি আমার নিজের জন্য ভাবি না সুধা, ভাবনা শুধু মেয়েগুলোর জন্য। বিড়ি বেঁধে 1,500 টাকা পাই, 6টা পেট কি চলে 1,500 টাকায়? তার উপর বাজার করতে পাঠালে সেই টাকায় মদ খেয়ে বাড়ি আসে, আমার বাঁচতে দেবে না। তোকে একটা কথা বলবো দিদি? 10 বছর বিয়ে হয়েছে আমার, ছেলে বলে হলো না। ডাক্তার বলে দিয়েছে সন্তান আমার কোনোদিনই হবে না। তোর ভগ্নিপতি মুখ ভার করে থাকে, প্রচুর বিষয় সম্পত্তি, ভোগ করবার কেউ নেই। একটা বাচ্চার প্রয়োজন ছিল, কিন্তু হবে না। তাই বলছিলাম, তোর তো 4টে মেয়ে, ঠিক মতো খেতে পড়তে দিতে পারিস না, যদি তার ছোট বাচ্চাটাকে আমার দিতিস। সুধা, আমি তোর হাত ধরে বিনতি করছি দিদি। আমি তোর মায়ের পেটের বোন, অর্থ সম্পদের অভাব আমার নেই, আছে শুধু একটা সন্তানের। তোর বুলাকে আমাকে ভিক্ষা দে দিদি, তোর বুলাকে আমাকে ভিক্ষা দে। আমি তোর হাত ধরে বিনতি করছি। তুই আমার ক্ষমা কর সুধা, বাচ্চা আমি দেব না দিদি, দিতে পারবো না। আমি ওদের খেতে পড়তে দিতে পারছি না, তবুও ওরা আমার বুকের মধ্যে থাকবে 10 মাস 10 দিন। যাদের নিয়ে এলাম এই পৃথিবীর বুকে,
কোন প্রাণে চায় তাকে বিলিয়ে দেবো সুধা। আমি তোকে অনেক টাকা দেবো দিদি, এই অভাব তো আর থাকবে না। টাকা দিবি? হ্যাঁ 50,000 টাকা দেবো। সুধা মেয়েদের লেখাপড়া শেখাবি, আর জামাইবাবু যদি ব্যবসা করতে চায় আরো না হয় কিছু দেবো। দয়া করে তুই রাজি হয়ে যা দিদি। আমি তোর আপন ছোট বোন, আমি তোর পড়া নই। বল দিদি বল, বুলাকে তুই ভিক্ষা দিবি দিদি? না দিদি উপোস করে মরে গেল বাচ্চা আমি বিক্রি করব না। বুলা যখন বড় হয়ে শুনবে পেটের জ্বালায় ওর মা ওকে বিক্রি করে দিয়েছে, ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। না সুধা, মেয়ে আমি দেব না। আমার চোখের সামনে উপোস করে মরু তবু। বৌদি বৌদি ও বৌদি, তোমার জামাইবাবুর কাণ্ডটা একবার দেখবে এসো। মদ খেয়ে একটা কুকুর বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে, বলছে ওটাকে নাকি মানুষ করবে। নিজের বাচ্চাদের পেট ভরে খেতে দিতে পারে না, আবার নাকি কুকুর বাচ্চা মানুষ করবে। এত লোকে মরে বিধাতা কেন যে আমার মরণ দেয় না আমি বুঝি না। তিনটা হাত কামনা করছি, হে ঠাকুর তুমি আমার নাও, তুমি আমার নাও, তুমি আমার নাও। ওর অদৃষ্টে এমন দুঃখ হবে আমরা কল্পনাও করতে পারিনি। এত বিশাল সম্পদ। কথা কি জানো বৌদি, একটা ভরা কলসি থেকে রোজ যদি তুমি একটু একটু করে জল গড়িয়ে খাও, সেই কলসি যদি না তুমি ভরো, সেই কলসি তো একদিন শূন্যই হয়ে যাবে। আমি আর কত দেব বলো? গত বছর সবাইকে জামা কাপড় কিনে দিয়ে গেলাম। ভিক্ষে করে কি আর দুঃখ ঘটে? তুমি না হয় 5-6 হাজার টাকা সাহায্য করলে, বলি সে টাকা কদিন কাটবে? মেয়েগুলোর বিয়ে দিতে হবে না? সে জ্ঞান আছে লোকটার? আমি ওদের ছোট মেয়েটাকে চেয়েছিলাম। তাই নাকি? কি বললো? বললো দেব না। তা দেবে কেন? কুকুর বিড়ালের মতো মানুষ হবে, বস্তির ছেলে মেয়েদের সঙ্গে মিশবে, তারপরে বংশের মুখে কালি দিয়ে দিন মজুর রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে যাবে। আর তোমাকে বলি হয় যাই বৌদি, কেন যে যেচে অপমানিত হতে যাও বুঝি না বাপু। আমি তোমার পান্তিককে দিতে চাইলাম। সুধা বুলাকে তুই নিয়ে যা ভাই, তোর কথাই ঠিক। আমি ওদের মানুষ করতে পারবো না, হয়তো আমার চোখের সামনে উপোস করে মরে যাবে। এমন নিষ্ঠুর হৃদয়হীন বাপ যাদের কি হবে তাদের জন্য মায়া করে, তার চেয়ে তুই ওদের নিয়ে যা। কে বলে কত হতভাগী। শুধু বুলাকে নয়, কেউ যদি সব কটাকে নিত আমি বিলিয়ে দিতাম, তারপর ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে নিজেকে শেষ করে দিতাম এই অভিশপ্ত জীবন। কি হবে বেঁচে থেকে? কি হবে এই ওলামের দোকানদার করে? আমি হেরে গেলাম ভাই, অশুভ শক্তির কাছে আমি হেরে গেলাম। না সুধা, তুই আমাকে মাতৃত্বের অপমান করিস না। মা হয়ে কোন প্রাণে চায় আমি সন্তান বিক্রি করব? আমি তোকে এমনি দিলাম, তুই ওকে লেখাপড়া শেখাবি, বড় ঘরে বিয়ে দিবি। আমি দূর থেকে দেখবো, চোখে বহিবে আনন্দের অশ্রু। নাই মা জানলো আমি ওর মা, নাই মা ডাকলো আমাকে মা বলে, তবুও তো মনটা প্রবর দিতে পারবো বুলা আমার মানুষ হয়ে। তুমি একটা রাক্ষসী। আমার যদি সাহস কণ্ঠ থাকতো আমি চিৎকার করে বলতাম, তুমি মা নাও, তুমি একটা পিশাচী, তুমি একটা সর্বনাশ। ছি 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 ছি,
পেটের জ্বালায় যারা সন্তান বিক্রি করে এই আমি প্রথম দেখলাম। খেতে পথে দিতে পারছো না, বিষ খাইয়ে মেরে ফেলো, তাই বলে পোড়া পেটের খিদে মেটাতে যারা সন্তান বিক্রি করে তাদের আমি মানুষ বলে ভাবি না। তারা একটা অমানুষ, তারা একটা অমানুষ। করুণা, ওর জ্বালা আমি বুঝি না দিদি। ওর সামনে কান্তিকা দিতে চেয়েছিল, আমি রাজি হইনি। তোর মেয়েকে যদি আমাকে না দিতি, অবশ্য কোনোদিনই আমি নিতাম না। মেয়ে আমি দিচ্ছি সুধা, তবে একটা অনুরোধ করছি, তুই আমাকে টাকা দিস না। কিন্তু দিদি, শুধু হাতে যে কিছু নিতে নেই, এটা আমাদের বংশের রেওয়াজ। তোর ভগ্নিপতি রাজি হবে না। একান্ত যদি জিতে চাস, দে একটা পয়সা। কি বলছিস দিদি, একটা পয়সা? আজ থেকে তুইও এক পয়সার পুরা যদি বড় হয়ে জানতে পারে আমাকে ঘৃণা করবে না, কারণ মেয়ে বিক্রি করে আমি পেটের জ্বালা মেটাইনি। যা যা শোনা যা, তোর নতুন ঘর দেখা যা। আজ থেকে আমি তোর কেউ মেয়েটি তাহলে তোর বন্ধু? হ্যাঁ পিসিমা, আমরা দুজনে একই কলেজেই পড়েছিলাম। ও এখন ডাক্তারি পড়ছে, সামনের বছরেই ওর ফাইনাল ইয়ার। শুনেও সুখ। তা হ্যাগা বাছা, ভাই বোন কজন তোমরা? ভাই বোন নেই পিসিমা, আমি মায়ের একমাত্র সন্তান। আহা, শিবরাত্রি চলতে মায়ের কোল জুড়ে আলো করে থাকো মা। একটা ভাই যদি থাকতো, নিরেন পক্ষে একটা বোন খুব ভালোই হতো। কথাই বলে, এক সন্তান যার জন্ম দুঃখ তার। ভগবান না করুন তোমার যদি কিছু হয়ে যায়, মা তো কেঁদে কেঁদেই মরে যাবে। তা যা বলেছেন পিসিমা, মা তো আমাকে একদমই চোখের আড়ালে দিতে চায় না। এই যে সোনার সাথে এসেছি, আসতে কি আর দিতে চাই? অনেক খোসামত করে করে তবেই রাজি করে। তাই নাকি? বাবা কি বলে জানেন? বাবা বলেন, সুধা, মেয়ের যখন বিয়ে দেবে তখন কি করবে তুমি? নাকি তুমিও মেয়ের সাথে জামাই বাড়ি গিয়ে উঠবে? তোমার মায়ের নাম বুঝি সুধা? হ্যাঁ, সুধামুখী চক্রবর্তী। মা ওকে ভালোবাসেন, তবে বড্ড বাড়াবাড়ি করে। আপনিই বলুন পিসিমা, মেয়েকে কি এত আদর দেওয়া ভালো? মা, কি রান্না করব? আমার মাথা রানিয়া চটকারি মরণ দশা, দেখলে আমার অঙ্গ জ্বলে যায়। 22-24 বছরের ধাড়ি আমাকে জিজ্ঞাসা করতে
এসেছে। কি রান্না করব মা? মা বেটি কোনো কাজকর্ম শেখায়নি, এখন ভুগ দেওয়াচ্ছে আমাকে। আর দীক্ষাতা জিজ্ঞাসা করলে আপনি রাগ করেন মা? আহা, মরে যাই রে, মরে যাই। শোনাই না শোনে রে বাছা, অঙ্গ একেবারে সেতোয়াল হয়ে গেল। বাইরের লোকের সামনে এমন ভাব দেখাচ্ছ যেন ভাজা মাছখানা উল্টে খেতে জানো না। মারি খ্যাংরা। থাক পিসিমা। থাকবে কি বলি, থাকবেটা কি? ওকে আমি কই মাছ ভাজা ভাজবো। এর টাকা যতদিন না আমার হাতে আসবে ওকে আমি শান্তিতে থাকতে দেব না। আরে বেটি, আমার বোকা ছেলেটার মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। আমাকে আপনি যা খুশি বলুন মা, কিন্তু আমার গরিব বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না। কি বললি হারামজাদি? ছোট লোকের মেয়ে আমার মুখে মুখে চোপা। আজ আমি মেরেই না ফেলেছি, আমার নাম ভুবন মোহিনী নয়। ছেড়ে দে। কি করছো? হারামজাদি কাজ আমি মেরেই ফেলবো। এত বড় আসপার্ধা, আমার মুখে মুখে জবাব। বংশটাই ছোট লোকের বংশ। ওর বাপটা বলে, জানেন দেয়ার, আমি একদিন জমিদার ছিলাম। কোন ভাগাড়ের জমিদার ছিল জানেন? একমাত্র জগদীশ্বর। যাও বৌদি, তোমার যা ইচ্ছে হয় রান্না করো, আমরা তাই খাবো। রান্না যদি খারাপ হয় তোর 14 পুরুষ আমি উদ্ধার করব। আমার ভাইজি তোর মতো বস্তির মেয়ে নয়, কথাটা মনে রাখিস। ভিতরের মেয়ে। তা জেনে শুনে গরিবের মেয়েকে বাড়িতে আনলে কেন পিসিমা? এনেছে তোর পিসে মশাই। মেয়ে দেখে কি না আল্লাদে আটখানা, কি না সুন্দরী। মারি খ্যাংরা অমন সুন্দরীর মুখে মাকাল ফল একটা। যাদের দাবি ছিল কিছুই বলে দেননি ওর বাবা। দাবি কিছুই ছিল না মা। তাহলে মেয়ে দেখে আমাদের পছন্দ হলো। ঘটক মুখ পড়া বললে আপনাদের কিছু দাবি করতে হবে না। মেয়ের বাবা অবিবেচক নয়, ভদ্রলোক একদিন জমিদার ছিলেন। তবু তোমার পিসেমশাই বললে 20,000 টাকা নগদ দিতে হবে। রাজি হয়ে গেল। তারপর আমরা তো জানি সাবেকি আমলে প্রান্তির বিয়ে দিতে হবে না। কি যে বলো বৌদি, তার ঠিক নেই। মেয়ে হয়ে জন্মেছে যখন, তার বর ঠিক করাই আছে। আর তাছাড়া কি বা বয়স, এখন 5 বছর হেসে খেলে ঘুরে বেড়াতে পারে। কি বলছো ঠাকুরজি? আমার পুতুল আর তোমার প্রান্তি একই বয়সী। না 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 না, হ্যাঁ, প্রান্তি বড়, পুতুল হচ্ছে 3 মাসের বড়। এই মরেছে। পান্তি তো পুতুলকে দিদি বলে ডাকে। ডাকুক তো, প্রান্তিই বড়। তুমি যখন বলছো তা হয়তো হবে, কিন্তু বৌদি অঙ্ক তো তা বলে না। অঙ্ক বুড়া সরি, পুতুল যখন ক্লাস 5-এ পড়ে তখন আমার পান্তি ক্লাস 2-তে পড়ে। তোমার মেয়ের মাথা মোটা, প্রতি ক্লাসে 2 বছর 3 বছর করে পড়ে থাকলে পিছিয়ে যাবে না। মাথা মোটা বলো না বৌদি, তোমার মেয়ের পিছনে 3 জন মাস্টার ছিল। ইংরেজি স্কুলে পড়েছে, গাড়ি চড়ে স্কুলে গেছে। আমার পান্তি যদি এতদিনে সুযোগ পেত, সে জজ ম্যাজিস্ট্রেট হতে পারত। দেখো ঠাকুরজি, তোমার মেয়ের মতো আমার মেয়ে যদি তোয়াজে থাকতো, এতদিনে তার চেহারাটাই পাল্টে যেত। আর আমার মেয়েকে কি দেখতে খারাপ? দেখো ঠাকুরজি, একটা কথা বলি, রাগ করো না। কাকের পিছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক ময়ূর হয়ে যায় না, তার কণ্ঠ শুনলে বোঝা যায় সে কাক। বৌদি, জীবনে যারা প্রতিষ্ঠা পেয়েছে সবাই ধনীর দুলাল নয়, বেশিরভাগ হয় মধ্যবিত্ত ঘরের। আর তোয়াজে রাখলেই প্রান্তীয় ডাক্তার হতো না, তার জন্য চাই জন্মগত প্রতিভা। আশা করি আমার কষ্ট কথায় তুমি রাগ করো না। আর রাগ করলেও আমার কিছু যায় আসে না। তুমি বলতে চাও পুতুল আর প্রান্তি আকাশ পাতাল তফাৎ। মাস্টার প্রান্তির জন্যও ছিল, কিন্তু প্রতি বছর ক্লাসে হ্যাট্রিক করে ক্লাস 8-এ উঠেছে। লেখাপড়া কাউকে গুলে খাওয়ানো যায় না, তার জন্য চাই প্রতিভা। আমার পুতুলকে যেই দেখেছে সেই বলেছে মেয়েটা নয়, একটা রত্ন, দুর্লভ রত্ন। আমার পুতুল তবু যদি পেটে ধরতি, বড় করে 1 পয়সার মা, তার আবার গুমোর কত মারি ঝেঁটা। অমন অহংকারের মুখে ওদের আশ্রয় আছে
ভর্তি করবে স্কুলে? মরণ নাই লক্ষ্মী ছাড়ি, 22 বছর বয়স হয়ে গেল আবার স্কুলে ভর্তি হবে। ছোট লোকের মেয়ে না হলে প্রতি ক্লাসে 3 বছর করে পড়ে থাকিস, বাপরে একটা গারল। ছোট লোকের মেয়ে তার মূর্খ হবে না তো কি হবে শুনি? শুধু শুধু গাল দিচ্ছ কেন? শুধু শুধু গাল দিচ্ছি মুখ পুরি। যদি একটু দেখতে শুনতে ভালো হতিস তোকে পশ্চিমে তো তোর মামি বলি জাম্বমানের মেয়ে হনুমান হবে না তো কি রূপবতী হবে। মরণ দশা। মামি নিজের মেয়ে থাকতে নিজের মেয়ে এই জন্মে আর হতে হলো না, ও তো 1 পয়সার মা। কি আবল তাবল বকছো মা? 1 পয়সার মা কি? 1টা পয়সা দিয়ে তোর মামি পুতুলকে কিনেছিলেন। মা, তুই যেন আবার এই কথাটা কাউকে বলিস না। তোর বাপ্পা যদি মানুষ হতো তাহলে আমাকে থাকতে হয় নাকি এদের বাড়িতে চোরের মতো, না কথায় কথায় খোসামত খাটতে হয়? সুখ শান্তি না পেলাম স্বামীর ঘরে, না পেলাম বাপের ঘরে। পোড়া কপাল আমার, পোড়া কপাল। পুতুল তাহলে মামি নিজের মেয়ে নয়? না, তোর মামি নিজের মেয়ে নয়, ওকে 1টা পয়সা দিয়ে তোর মামি কিনেছিলেন বড় বোনের কাছে থেকে। খবরদার পান্তি, তুই এ কথা যেন ভুলে মুখেও আনবি না, শুনলে তোর মামি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। আর আমি কথাটা বললাম, তুই শুধু পেটেই রাখিস ব্যাস। কিন্তু মেয়েটা খুব ভালো মা। কিন্তু মামি পেটে পেটে হিংসুটে বুদ্ধি, ছোটবেলাতেও আমার সঙ্গে মিশতে দিত না। টাকার গুমর, বুঝলি মা, টাকার গুমর। অথচ ওর বড় বোনটা আমাদের চাইতেও গরিব। যাগ্গে মরুককে, কথাই বলে যার না ধরি হাতে তার ধরি পায়। আর যাবার বাসায় কমাস যায়। চল স্নানকা করে নিবি, বিকালে বাড়ি যাব। পুতুলকে বলে আমাকে এখানে রেখে যেতে পারবে না মা? পায়ে গায়ে আমার ভালো লাগে না। কর্তার ইচ্ছায় কর্ম বাচ্চা, পুতুল তো একা থাকবে, মামিকে বলে তো রেখে যাব। আর যদি কারো নজরে পড়ে যাস তোর একটা হিল্লে হয়ে যাবে। তোমার যেমন কথা মা। হাসছিস পড়ার মুখী, তোর হাসতে তো লজ্জা করে না? পুতুল কাছে থাকলে আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। হাসছিস পড়ার মুখী, হাসতে তো লজ্জা করে না? না মা, নিজের চেহারার সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। পুতুলকে আমি হিংসা করি না। ভগবান ওকে রূপ গুণ 2 দিয়েছে, সেই সঙ্গে দিয়েছে ভাগ্যের সহায়তা। কাজেই ওর উপর আমার আছে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। এই মেয়েকে নিয়ে আমি কি করি? এত করে বলছি একটু সাজগোজ কর, একটু স্নো পাউডার মাখ, একটু লিপস্টিক পর। পুতুলের কত ভালো ভালো শাড়ি আছে আলমারিতে, একটু পরে ঘুরে বেড়া। আমার কথা কানেই তুলছে না। বোকা, একদম হদ্দ বোকা। ওদের আমি নিয়ে যাচ্ছি, তুই একজন রাধুনি দেখে নিস। পিসিমাকে নিয়ে যাও, পান্তি থাক। প্রান্তি থেকে কি করবে? আমি বরং ভৈরবকে পাঠিয়ে দেবো, বাজার হাট করে দেবে, ঘরদোর সামলাতে পারবে। আর একটা বেটা ছেলে থাকলে অনেক দরকার। আমি বরং প্রান্তিকে নিয়ে যাই। না মা, যতদিন না বিয়ে হয় পান্তি এখান থেকেই পড়াশোনা করুক। বেকার ওর পিছনে টাকা খরচ করবি কেন? দেখো মা, আত্মীয় গরিব হলে তাদের সাহায্য করা উচিত। ভগবানের কৃপায় তোমার প্রচুর রয়েছে, ঈশ্বরের কৃপায় ডাক্তারিটাও আমি পাশ করেছি, তাই পয়সার তো তোমার কোনো অভাব নেই। তুই কি বলছিস মা? সারা জীবন আমি ওদের জন্য করে গেলাম, কিন্তু মানুষ যে এত অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা বোধ ওদের মধ্যে খুঁজে পেলাম না। ঠিক আছে, তোমার কর্তব্যটা হয় তুমিই করে যাও মা। প্রান্তি তাহলে থাকবে? হ্যাঁ মা। থাকুক তাহলে। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি, নইলে আমি তোর বাসায় চলে আসবো। আর সাবধানে চলাফেরা করবি মা, সাবধানে চলাফেরা করবি। পথঘাট তো ভালো না। আর যদি বলিস তোর বাবার গাড়িটা না হয় পাঠিয়ে দেবো। তুমি কি মা? যাবো তো এইটুকু হাসপাতাল, তার জন্য আবার গাড়ি লাগবে? তুই হাসিস না তো, গাড়ি একটা থাকা ভালো। মা, যে দেশে 99% জন মানুষ পায়ে হেঁটে পথ চলে, যে দেশে 60 ভাগ মানুষের পরনে নেই কাপড়, পেটে নেই ভাত,
সে দেশে জন্মে গাড়ির বিলাসিতা নাই বা করলাম। কি আশ্চর্য, তোর সামর্থ্য আছে কিন্তু যাদের নেই সেই সব দিন দরিদ্র মানুষের কথা তুমি একবারও ভাবছো না মা। অথচ অথচ তারাও তো মানুষ। পুতুল, হাসপাতালে যেতে যেতে চোখে পড়ে একটা বস্তি, সেখানে শত শত অর্ধ উলঙ্গ ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। ওদের দেখলে না আমার বুক ফেটে জল আসে মা। সেগুলো চুপ করবি না মা। ছোট্ট ছোট্ট খুপড়ির মধ্যে দিনগত পাপক ক্ষয় করে চলেছে বিধাতার সেরা একদল মানুষ। ওদের দেখলে না আমার চোখ ফেটে জল আসে মা। তুই চুপ করবি না মা। ওসব কথা তোকে চিন্তা করতে হবে না। হাসপাতালের কাজ শেষ হলে তুই বাড়ি চলে যাবি। আর তোকে চাকরি করতে হবে না, আমি তোকে বিয়ে দেব। ঠিক আছে, আগে 3 বছর এই ডিউটিটা তো শেষ করি, তারপর ভেবে দেখবো তোমার প্রস্তাবে রাজি হব কি না। কি গো বৌদি, বাড়ি যাবে না? খেয়েছো? হ্যাঁ, আমরা খেয়ে নিয়েছি, মাই বেটি 2 খেয়ে নিয়েছি। পুতুল বলছে প্রান্তি থাকবে। আমিও তো তাই বলছি। আর যদি কোনো ছেলের নজরে পড়ে, তুমি কি পিসিমা? না মানে থাক, তোমাকে আর মানে বোঝাতে হবে না। তুমি আমার উপর ভরসা রাখো, পান্তির সব দায়িত্ব আমার। ভরসা আছে বলে তো পান্তিকে রেখে যেতে চাইছি, না হলে বিয়ের যোগ্যী মেয়ে। আমি তাহলে চলি মা। 2-1 দিনের মধ্যে তোর বাবাকে পাঠিয়ে দেব। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি। ভৈরবকে না হয়। কেন অযথা বুড়ো মানুষটাকে কষ্ট দেবে বলো তো? আর তোমার কোনো ভয় নেই, পান্তি তো রইলই। আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ কেন যে আমি এখন একজন ডাক্তার? আজ না হয় ডাক্তার হয়েছিস, কিন্তু যখন 1 বছরে নিয়ে এলাম, তার মানে না না মানে যখন তোকে আমি 1 বছরে এই শহরে নিয়ে এলাম, তাই না ঠাকুর? হ্যাঁ হ্যাঁ, তখন তুই আমার গলা জড়িয়ে ধরতিস গাড়ির শব্দ শুনলে। ও তাই বলো? তো ছোট শিশু তো ভয় পাবেই, তাই বলে কি আমি এখনো ভয় পাবো নাকি? আমি তাহলে আসছি মা। একটা রান্নার লোক দেখে নিস। আমার পান্তি তো রান্না বান্না করতে পারে। না পিসিমা, পান্তিকে আমি প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেব, ও ওখান থেকেই পড়াশোনা করবে। তাছাড়া আমার বন্ধু সোনালি ওই রান্নার লোক নিয়ে আসবে। অনেকদিন বাঁচবো রে পুতুল, নাম করতে করতেই এসে হাজির হয়ে গেছি। আরে মরবে তো শত্রু রে। রান্নার লোক পেয়েছো সোনালি? পেয়েছি মাসিমা, ঠিকানা দিয়ে এসেছি, একটু বাদেই এসে পড়ি। লোকে ভালো হবে তো? খুব ভালো লোক। বস্তির মানুষ হলে কি হবে, লোক সত্যিই ভালো। নিশ্চিন্ত হলাম মা। মেয়েকে একা একা দেখে যেতে মন সায় দিচ্ছিল না। ওদিকে সংসার পড়ে আছে, একা মানুষ, যেদিকে না তাকাবো সেদিকটাই অন্ধকার। আমি তাহলে আসছি মা, সাবধানে থাকিস। আর তুই চিঠিপত্র দিস। তোর খবর না পেলে আমি স্বস্তি পাবো না। দুর্গা দুর্গা। এসো ঠাকুরজি। আমার পান্তি রইলো মা, দেখিস। ওর লেখাপড়া তো আর হলো না, তুই বরং একটা ওর বিয়ের চেষ্টা করিস। আর লেখাপড়া সেই করেও তো কোনো লাভ নেই, সেই হাতা খন্তি নিয়ে তো যুদ্ধ করতে হবে। তুই বরং বিয়ের চেষ্টা করিস, বিয়ে করলে সংসার ধর্মটা ভালোভাবে করবেও। তারপর কি রে? বলছি, তোর ডাক্তারি জীবন কেমন লাগছে বল? আরে আমি তো এখন হাফ ডাক্তার, আগে পুরো ডাক্তারটা তো হই, তারপর তো বুঝবো। হাফ ডাক্তার মানে? বাহ, হাউস সার্জারি করতে হচ্ছে না? ও তাই বল। আচ্ছা, বিয়েটা কি মেয়েদের একান্ত জীবনে অপরিহার্য? হঠাৎ এ কথা বলছিস কেন? কাল বাবা এসেছিল, বাবা বলল আমার সম্মতি পেলে নাকি পাত্র দেখবে। আজ মা বলে গেল হাউস সার্জারি শেষ হলেই আমার বিয়ে দেবে। তাই বলছিলাম, বিয়েটাই কি নারী জীবনের একমাত্র সার্থকতা? দেখ, আমাদের এই পুরুষ শাসিত সমাজে মেয়েদেরকে যুগ যুগ ধরে হেসেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। যারা শাস্ত্র লিখেছেন তারাও পুরুষ, নারীদেরকে তারা অসহায়, অবলা, সরলা বলে উল্লেখ করে গেছেন। কুললক্ষ্মী, গৃহলক্ষ্মী, পতিগত প্রাণা বলে উল্লেখ করে মেয়েদের জীবনের চরম সর্বনাশ করে গেছেন।
আর ভেঙে দিয়ে গেছে তাদের নৈতিক জীবনের মান। কিন্তু লেট মি ফিনিশ ডক্টর, কথাটা আমাকে শেষ করতে দাও। এটা কি ডক্টর চক্রবর্তীর বাড়ি? ও, এই যে আপনি এসে গেছেন। পুতুল, এই তোমার রান্নার লোক, বলছি একটু কথাবার্তা বলে নিন। আর মাসিমা, আজ থেকে আপনাকে ওর বাড়িতেই রান্না করতে হবে, খুব একটা কষ্ট হবে না, ও অবশ্য একাই থাকে। না না, একা নই, পান্তিও এখানে রয়েছে। কিন্তু আপনার যে অবস্থা, আপনি কি পারবেন? আমার তো মনে হচ্ছে আপনিই কোন মুহূর্তে হার্ট ফেল করবেন। গরিবের সংসার মা, কি করে যে চালাচ্ছি একমাত্র ভগবানই জানে। অসুস্থ স্বামী, একটা বাচ্চা মেয়েকে নিয়ে দুঃখের সাগরে ভাসছি, আশ্রয় নেই। আত্মীয় যারা আছে তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। আমি অবশ্য তাদের দোষ দিতে পারি না, তারা অনেক করেছে আমার জন্য, কিন্তু আমার ভাগ্যটাই এমন মন্দ। কাঁদবেন না, বস্তিতে কি আপনার নিজের বাড়ি? না মা, 500 টাকা ভাড়া থাকি, 2 মাস বাড়ি ভাড়া দিতে পারিনি, বাড়িওয়ালা উঠে যেতে বলেছে। আচ্ছা, এতদিন আপনি কি কাজ করেছেন? তোকে বললাম না যে ভদ্রমহিলা এতদিন বিড়ি বেঁধেই সংসার চালাচ্ছিলেন। সেখানে তো ভালোই রোজগার। হ্যাঁ, রোজগার ভালো, কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে না। আচ্ছা, কত টাকা হলে আপনার চলবে বলুন তো? আমার প্রয়োজন অনেক মা, কিন্তু আপনি যা দেবেন আমি তাতেই কাজ করব। আপনার কাছে থাকলে বিনা পয়সা স্বামীর চিকিৎসা হবে, আপনার রান্না বান্না করে বিড়ি বাঁধলেও কিছুটা আয় আসবে। আমার কিন্তু 3খানা ঘর রয়েছে, আপনি যদি চান আমার একটা ঘরে থাকতেই পারেন। তাহলে তো বেঁচে যাই মা, আমার বাড়ি ভাড়াটা বেঁচে যায়। তুমি বোধহয় আগের জন্মে আমার মেয়ে ছিলে মা। এই দেখুন, আমি আপনাকে তুমি বলে ফেললাম, অপরাধ নেবেন না মা, আমি আপনার মায়ের মতো। না না, আমি কিচ্ছু মনে করিনি, আপনি বরং আমাকে পুতুল বলেই ডাকবেন। তোমাকে যে কি বলে আশীর্বাদ করব মা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বিয়ের পর থেকে লাঞ্ছনার অপমান সহ্য করে এসেছি, ভুলে গিয়েছিলাম আমিও মানুষ, আমারও মান মর্যাদা আছে। সোনালি, কি রে? কত টাকা হলে ওদের চলবে বলতো? সেটা সম্পূর্ণ তোর ইচ্ছের উপরেই নির্ভর করছে। 3টে পেট তো, 1500 টাকার কমে কি আর হয়? আর তাছাড়া তুই একার জন্য এত টাকা খরচ করবি কেন? মাসিমা, মেসোমশাই শুনলে হয়তো রাগ করবেন। বাবা কিছু বলবেন না, কিন্তু আমার মা সুধামুখী চক্রবর্তী। কি 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 নাম বললে মা? আমার মা সুধামুখী চক্রবর্তী দারুণ হিসাবী মহিলা। আমি কতটা আয় করব, কতটা খরচ করব, আর কতটা ব্যালেন্স থাকবে না, সব কিছু হিসাব করে দিয়ে গেছেন। পোলা, আমার পোলা সোনা। বুড়া? কে বলা? না মা, কিছু না। আমার একটা মেয়ে ছিল, তার নাম ছিল ভুলা। অবিকল তোমার মতো দেখতে মা, ভাগ্য দোষে আজ আমি তাকে হারিয়ে ফেলেছি। কান্না আসে, জীবনের পথ রইতে পারি না। কান্না আসে, জীবনের পথ রইতে পারি না। হারিয়ে গেছে
ছিল প্রাণ যে আচ্ছা, আপনি কি 14-15 বছর আগে হেমন্তপুরের চক্রবর্তী বাড়িতে গিয়েছিলেন? না না, আমি যাইনি মা, আমি হেমন্তপুর চিনি না। কিন্তু আমার যে মনে হচ্ছে আপনি গিয়েছিলেন আমার মায়ের কাছে বুলার খোঁজে। আপনি বলছিলেন একটি বার বুলাকে দেখতে দিন, বুলাকে দেখেই আমি চলে যাব। না মামা, আমি সে নই, আমি হেমন্তপুর চিনি না। তোমার মায়ের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তুমি বিশ্বাস করো মা, আমি কিন্তু তুই ভুল করছিস পুতুল। উনি যখন অস্বীকার করছেন, অযথা কথা বাড়িয়ে লাভ কি? আচ্ছা মাসিমা, আপনি তাহলে কবে আসছেন? আজকে আসতে পারতাম, কিন্তু অসুবিধা যদি থাকে আপনার, আপনি কাল আসুন। না মা, অসুবিধা বলতে বাড়ি ভাড়াটা দিতে পারিনি তো, কি করে আসবো? ঠিক আছে, 500 টাকা তো? হ্যাঁ মা। এই এই নিন। অগ্রিম এত টাকা মা? ভয় নেই, ভয় নেই, মাইনে থেকে কাটবো না। আপনি কিন্তু আজ বিকালের মধ্যেই মালপত্র নিয়ে চলে আসবেন। আসবো মা, নিশ্চয়ই আসবো। তোমার দয়ার কথা আমি জীবনে ভুলবো না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তোমাকে দেখে বারবার আমার বুকটা হাঁ করে বলছে, তুমি আমার ভোলা, তুমি আমার ভোলা, তুমি আমার ভোলা। আশ্চর্য, কে সোনালি, আসবেন তো? হ্যাঁ, মনে তো হচ্ছে আসবেন। কারণ 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 ওর মেয়েকে নাকি অবিকল বুলারি মতো দেখতে ছিল, মানে পুতুলের মতোই দেখতে ছিল। তুই লক্ষ্য করেছিস কিনা জানি না পুতুল, ভদ্রমহিলা যতক্ষণ এ বাড়িতে ছিলেন অপলক তোর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিলেন। সেটা না আমিও লক্ষ্য করেছি, কখন কার জন্য কার বুকে রক্ত ঝরে সেটা কি আর কেউ বলতে পারে রে? আর বলতে আমার দ্বিধা নেই। ওনাকে দেখেও না আমার খুব কান্না পাচ্ছিল, যেন মনে হচ্ছিল ওই মুখ আমার কত দিনের চেনা, কত পরিচিত। যাগে, ছেড়ে দে সব কথা। আমি বলছিলাম, পান্তি কি পড়াশোনা করবে? কিরে পান্তি, পড়বি না বিয়ে করবি? তুমি যা বলবে। আমার মত যদি নিস তাহলে আমি বলবো তুই বিয়েটাই করে নে। আর পাত্র, পাত্র কোথায়? তোর দাদাকে বললে কেমন হয়? দাদা? আরে তোর যমজ ভাই যে ক্লার্কের চাকরি করে। তাই বল, রূপর কথা বলছিস? জানো পান্তি, আমার এক যমজ ভাই আছে না, সে পুতুলের অন্ধভক্ত। আর পুতুল বললে আমার মনে হয় সে তোমাকে বিয়ে করতে নিশ্চয়ই রাজি হবে। কিরে পুতুল, হবে না রাজি? হয়তো হবে। আরে হয়তো নয়, হয়তো নয়, বল নিশ্চয়ই রাজি হবে। তা নিয়ে এসো না একদিন আমাদের বাড়িতে। বলছো? আনবো আনবো, তবে একটু চা ঘুষ দাও। আরে চা নয়, কফি করে খাওয়াবো। আরে পুপরি, হাসিস না, শুনতে পেলেই সন্দেহ করবে। আরে বলে তো দিলি, কিন্তু ম্যাও ধরবে কে? ম্যাও? আরে ভাই কোথায় পাবো লক্ষ্মী ছাড়ি? আমার তো সব দাদা। কই বাদ নেই, বলেছি তো যমজ ভাই, তুই ভাই সাথে চলে আসবি, বেশ মজা হবে। আর যদি ধরা পড়ি? তুই কি রে, কলেজে এত অভিনয় করেছিস, সামান্য এইটুকু কম ম্যানেজ করতে পারবি না? হয়তো পারবো। পিসির মুখে না শুনেছি পান্তির পড়াশোনায় একদম মন নেই, ও বিয়ে করতে চায়, তাই একটু বাজিয়ে দেখছিলাম। কিন্তু ও যে এত সহজে রাজি হয়ে যাবে না আমি ভাবতেই পারিনি। এইভাবে তুই জীবনের বৈচিত্র্য খুঁজছিস পুতুল? সোনালি, কেন জানি না এত ঐশ্বর্যের মধ্যে থেকেও না আমার এই বুকটা হাহাকার করে কাঁদে, যেন মনে হয় কি যেন নেই, কি যেন আমি হারিয়ে ফেলেছি। নিশুতি রাতে কার আকুল কান্না আমার এই বুকটাতে আছড়ে পড়ে, যেন মনে হয় কেঁদে কেঁদে